যেহেতু, তাহলে আমি আপনার বিষয়ে প্রশ্নটা একটু করি। প্রফেসর আসিফ নজরুল, ইশরাক হোসেন মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আমাদেরকে জানালেন যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে জানতে চেয়েছি, আইন উপদেষ্টা বাইরে আছেন, সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না। এই করতে করতে তারিখ পেরিয়ে গেল, এক ধরনের জটিলতা তৈরি হলো। কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশরাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না, এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময়, মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না, এবং পুরো প্লটটা আপনার করা, এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়। প্লটটা কি আমি বিএনপির বিপক্ষে করেছিলাম? জি, আপনি বিএনপির বিপক্ষে করেছেন। বিএনপির বিপক্ষে। গুড। আমি তো সারাক্ষণে শুনি আমি বিএনপির পক্ষে কাজ করি। এইটা বিপক্ষে করেছেন কেন জানি। আচ্ছা শোনেন, আমি আপনাদের ভেরি ক্লিয়ারলি বলি, জি আমার কনসিয়েন্সের কাছে আমি 100% ক্লিয়ার। ইশরাকের যে জাজমেন্টটা ছিল বিচারিক আদালতে সেটা ত্রুটিপূর্ণ ছিল। আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে, ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না। এই যে রায়টা, এই রায়টা রিপোর্টেড না, সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না। রিপোর্টেড কেস সবার নজরে পড়ে। এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে, রায়টা ত্রুটিপূর্ণ ছিল, কারণ ইশরাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন। এখন প্লেন চেঞ্জ করে প্রথমে উনি নির্বাচন বাতিল চেয়েছেন, পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন। এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা। নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে। মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না, এটা শিল্ড হিসাবে আমি কাজ করব? এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল, এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে। তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে। আমি কোনো রিপ্লাই দেই নাই, কারণ এটা আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এখন ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব, এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী শারমিনা মতামত ছিল। আপনারা মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক, 10 কার্য দিবস তখনও শেষ হয় না। আপনি মনে রাখবেন লতে 10 দিন মানে 10 কার্য দিবস। স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো, পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে। যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে। কোন রকম বদমতলব বাজে মতলব আমার নাই। আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু। আমি মনে করি ইশরাক যে জাজমেন্টটা আসছে এটা ইশরাকের দোষ না। জাজমেন্টটা আসছে এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল। এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো, আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টেরই রায়, নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো, তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না। এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো। আপনি তো জানেন সরকার, আপনি সাংবাদিক, সরকারি যে কোনো নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে, সেটা নর্মালি আপিল করে। আপিল করলে এই সিচুয়েশনটা হতো না। এখানে কোন রকম বদমতলব, কোনো পক্ষপাতিত্ব কিছু নাই। আমি অ্যাকর্ডিং টু ল সেটা আমি করতে চেয়েছি। দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না, কারণ দুই রকম ভাবেই এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা, সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি, ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা জনাব তাপসের পক্ষে গিয়ে তো আর তারা আপিল করবে না, এটা কেউ কেউ বলছেন। আমি একটু প্রশ্নটা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা, মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা? প্রফেসর আসিফ নজরুল আমি বলি, ইশরাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা। তো ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে? এটা তো অ্যাবসার্ড কথা। সেকেন্ড কথাটা হচ্ছে শাহাদত সাহেবের সেটাই আমাদের ভুল ছিল সরকারের। তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরিফ। উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র দায়িত্বে এসেছি। আমরা খুব বেশি কনসালটেশন হওয়ার আগে উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ পড়িয়ে দিয়েছেন। আর শাহাদত সাহেবের যেটা ছিল, আমি শাহাদত সাহেবের কেসটা দেখি নাই, সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই। ওইটা আমাদের একটা মিস্টেক ছিল। এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে, যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছে,
এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে, যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি শোরগোল হচ্ছে, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করেন, যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে, আমি তখন 100% কনভিন্সড হয়েছি যে না, প্লেন চেঞ্জ করা যায় না। এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে, তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে। ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই। না মানে এক যাত্রায় পৃথক ফল, এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন। এইটা আবার 2 দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন, পুরো রাষ্ট্র কাঠামোর জন্য ব্যবহার করা হইতেছে। এটা একটু আমি একটু আপনাকে বলি, জি, আমি যদি আপনাকে এভাবে বলি, হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে, আসিফ সেই ভুলটা করতে চায় নাই, এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। আর সমস্যাটা দেখেন আপনি, আপনাকে আমি বলি, যখন ইশরাকের এই প্রোগ্রামগুলো চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে, এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে, যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল, তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল। নূর আমাকে বলতেছে, নাম ধরে ধরে বলতেছি, যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল, তারা 6000 লোকের লিস্ট করেছে, কাউন্সিলর এরকম সহ, এবং তারা নূরকে বলছে, স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে, আমাদেরও দিয়ে দিবে। সারা দেশে যত কাউন্সিলর আছে, ইউনিয়ন পরিষদ মেম্বার আছে, কমিশনার আছে, সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার, যে সবাই ইলেকটেড ঘোষণা করতে হবে। তাহলে আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে ইলেকশন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন, এই জঘন্যতম ইলেকশনে ইলেক্টেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেক্টেড ঘোষণা করবো, এটা একটা এথিক্যাল পয়েন্ট। এবং এই এথিক্যাল পয়েন্টে আমি আপনাকে বলি, এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না, এটা আদালতের এই রায় ফলটি এটার বিরুদ্ধে আপিল করতে হবে, এটা তাদের দায়িত্ব ছিল। এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসনেস নাই। বিএনপি 10টা ভালো কাজ করলে 10টা ভালো কাজ আমি সমর্থন করব, কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল করছে, বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েন্স হলে ভোট করেছে, সেটা আমাকে কারেক্ট করতে হবে, আমার যখন সুযোগ থাকবে। ওকে, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ভুল না করার ইচ্ছা, 6000 নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হইতেছে কিনা, সেইটা এটা নিশ্চয়ই দর্শকরা, আমরা নিশ্চয়ই দেখবো এটার মধ্যে আর কি হয়। কিন্তু আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যেতে চাই প্রফেসর হাসান, সেটা হচ্ছে দেখেন খালেদ, আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখি। দেখেন, আমি এই 15 বছরে বিএনপি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম আত্মত্যাগ করেছে, যে কঠিন আপনার মানে কত লোক তাদের মারা গেছে, কত লোক সর্বশান্ত হয়েছে, কত লোক আহত হয়েছে, কত লোক গুম হয়েছে, এই পুরা কষ্টটার প্রতি 15টা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন। আমি যখন বেগম খালেদা জিয়া যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না, বিবৃতি দেখেছি, বাংলাদেশে প্রতিনিয়ত আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রসঙ্গ করে বলে রাখি, ডক্টর ইউনূসের পক্ষেও যখন বিবৃতি দিতে গেছি, আমাকে এই সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে, সবকিছু তো ইমেইলে আছে। আমি যখন আরো 10-15 বছর পর জীবনে লিখবো, আপনারা অবাক হয়ে যাবেন। তা আমি যে এই দলটার প্রতি এত সিম্প্যাথেটিক বানি কি, আমি ওনাদেরও তো ভুল হওয়া সম্ভব, ওনারা 10টা কাজ ভুল করে একটা তো ভুল হতে পারে, যে ভুলটা আমি বলবো না। তো আমি তো ভাই না, আমার ইমান থেকে আমি বলেছি বিএনপির এই সিদ্ধান্তটা ভুল ছিল। সেটা দুই পক্ষেই আছে প্রফেসর আসিফ নজরুল। আমার মনে আছে যে আমি বন শহরে থাকতাম, প্রফেসর ইউনূস ভিসবাদেন বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন, তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে 2টি লাইন তার সাথে কথা বলে, মানে ক্যামেরার সামনে কথা বলে, ক্যামেরার আড়ালে অনেকক্ষণ কথা বলে, দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে, কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না। আসলে ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা শত্রুতে পরিণত হয়েছি। সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশে, আপনি স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার। উনি নিউ ইয়র্ক এসেছেন, নিউ ইয়র্কে কথা বলতে চেষ্টা করছি, তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি, এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার। উনি আমার বাদে সবার ইন্টারভিউ দিচ্ছেন, যাই হোক, হাওয়েভার এটা উনার ইচ্ছা। কিন্তু আমি স্যারকে জিজ্ঞেস করব। আচ্ছা স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু
একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ, মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত 30 বছরে, সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা। এমনকি আপনাকে গালি দিলেও, মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না। কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি 2 মাস ধরে গ্রেপ্তার। সাব্বির না কি নাম, তিনি জননিরাপদ, সাব্বির নাম, সরি আমি সাব্বির না কি নাম না, তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার। তিনি জননিরাপত্তা আইন ও সন্ত্রাস বিরোধী আইনের মামলা অভিযুক্ত। বিগত আমলে প্রণীত এইসব আইন দিয়ে একটা ইউটিউবারে প্রসন্ন নজরুল, মানে আমার আর কিছু বলার নাই। মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন, বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে। আমি আপনাকে খালেদ বলি, একটা কথা হচ্ছে কি, আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে, আপনি বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলি, বাংলাদেশে কোনো আমল এটা ছিল না। আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন, আমার ক্ষেত্রে কত মিথ্যাচার, কত জঘন্য চরিত্র হননকারী কথা। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে, পেনাল কোড বলেন, সন্ত্রাস দমন আইন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কতগুলো আইনে মানে অপরাধযোগ্য ভাবে আমার সম্পর্কে চরিত্রহানি করা, মিথ্যা কথা, আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এর জন্য কি কেউ মামলা করেছে? আমাদের ইউনূস স্যারের বিরুদ্ধে করা হয়েছে, রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে, আমাদের সালাউদ্দিন স্যারের বিরুদ্ধে করা হয়েছে, কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে। এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি? আমরা করি নাই। এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে ডিল করে, আমি আপনাকে অনেস্টলি বলি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো। আপনি জানেন আমরা একটা ভঙ্গুর, একটা মানসিক শক্তির পুলিশ, ভঙ্গুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে। এই পুলিশের মধ্যে হয়তো 30 জনের অন্তরে এখনো বাকশাল, এই মধ্যে হয়তো 30 জন বিএনপি তারা বঞ্চিত, 20 জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত, এবং তাদের সে মরাল স্ট্রেংথ নাই। এগুলি সমস্ত কিছু নিয়ে জননিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায়, মব কালচার এত বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না, স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এত অ্যানার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে, এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে। এখানে সবকিছু ঠিক মতো করা যায় না। আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন, যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিগদের মধ্যে, আপনি তো তখন পাবলিকলি করতে পারবেন না। কাজে পাবলিকলি করা হয় না দেখে আমাদের, আমি বা অন্য উপদেষ্টা না ভাববেন না। আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু মানে একটু জরিপের করছিলাম, সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডনে প্রধান উপদেষ্টা, জি জি শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? প্রশ্ন জি জি জি, আচ্ছা আমি একটু জরিপের ব্যাপারটা বলি যে আমরা প্রশ্ন করেছিলাম লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হবে। প্রিয় দর্শক, এর মাধ্যমে নির্বাচন নিয়ে মতবিরোধ দূর হবে কিনা? শতকরা 64% দর্শক মনে করছেন যে দূর হবে, শতকরা 36% মনে করছেন দূর হবে না। 31,000 দর্শক ভোট দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আপনি যেটি বলছিলেন যে আসলে এই সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরললেস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে একটা হার স্বীকারই করেন। এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতেন, একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশতাক, তারপরে হচ্ছে যে ওগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে, মানে শেখ হাসিনার থেকে তো আপনারা একটু ভালো স্যার, তো একটু ভালো হচ্ছেন আর কি স্যার, মানে কিন্তু এটা ডিগ্রিতে তফাৎ, বৈশিষ্ট্যে না স্যার। খালেদ আমি একটু বলি, হ্যাঁ আমি কিন্তু সাব্বিরের কেসটা পুরোপুরি জানি না, এক্স্যাক্টলি সাব্বির কি লিখেছে জানি না, ফলে আপনি যেটা বলছেন না হয়তো আমি আপনাকে প্রপারলি উত্তর দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে বলি, আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা ঢাকা টিচার আছেন, সাংবাদিক আছেন, তারা ডক্টর ইউনূসকে যেইভাবে সমালোচনা করে, এটা কি আপনি শেখ হাসিনার আমলে কল্পনাও করতে পারতেন?
এবং আপনি মানে আপনি দেখেন মানে এত বাজে কথা বলেছে, মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি যদি এসব প্লিজ দেখেন, এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, ব্যবস্থা নিয়েছি? সাব্বিরের কেসটা যেটা আমি পুরো জানি না, উনি ফেসবুকে কি লিখেছে। প্রফেসর আসিফ নজরুল, আপনি শেখ হাসিনার দোর্দণ্ড শাসন আমলে আপনি শেখ হাসিনার উপদেষ্টাদের একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমালোচনা করেছেন, মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল, যেই কারণে আবার আলী রিয়াজ স্যার আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি। আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন, মানে হয়তো আপনাদের কিছু তো মানে ক্ষতি তো হয়েছেই, কিন্তু না খালেদ এক মিনিট, খালেদ জি বলেন। আপনি কিন্তু এই কথা আগেও বলেছেন, আমি ক্লিয়ার করি আপনাকে। আমরা যেটুক বলেছি তার চেয়ে 10 গুণ বেশি বলতে চেয়েছিলাম। আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে, তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ, তার বোন হচ্ছে দুর্নীতিবাজ। আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলো করা হচ্ছে, এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দেওয়ার জন্য। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিনদেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত হবে। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এরকম বহু কথা বলতে পারি নাই, যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক, সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক। আপনি প্রোগ্রামটা করতেন যখন, তখন প্রথম দিক 2018 পর ক্রমে কমতে আমি তো 2019 পরে চলে আসছি জার্মানিতে। আমি তবে 2018 মানে আমি শুনতে পাই প্রফেসর আসিফ নজরুল, দেখেন আমার শোনাটা কিরকম, আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোন টেলিভিশনে, কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা, আমি তখনই আপনাকে অনুরোধ করে 3 বার 5 বার 7 বার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে, আপনার মনে আছে নিশ্চয়ই। আপনি বরং মানে আমি শুনতাম অন্য টেলিভিশন আপনাকে নিতে পারে না, আর আমিও আপনাকে নিতে পারতাম না, আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না। আচ্ছা বলি আমি পার্থক্যটা কোথায়। যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে। আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, উনি যখন আমাকে বললো দেখি না কেন, আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না, দেখবো কি হবে। উনি আমাকে কি বলেছে জানেন? বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা পড়বো, আমরা আপনাকে ডাকবো। মানে ডাকার অবস্থা ছিল না। আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতিকে সম্মুখীন হতে হতো। জিল্লুর বলেছে চ্যানেল আই আপনাকে আনার পর আমাকে বলতে হয়েছে যদি আসিফ নজরুলকে আমি 3 মাস 6 মাস পর আনতে না পারি আমি প্রোগ্রাম করবো না। আমি প্রোগ্রাম করতাম বাংলা ভিশনে সবচেয়ে বেশি। খেয়াল করেন আপনি, একদিনও বাংলা ভিশনে আমাকে নিতে পারে নাই, ভয়ে কাঁপতো তারা। সেখানকার লোকজন বলতো ভাই বাংলা ভিশনে পারবো না। আপনি পেরেছিলেন, মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পারতো, অনেকবার বলেছিল যায়নি, কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি, শুধুমাত্র এই কারণে পেরেছিলেন। এটা হচ্ছে আমার ধারণা।